হিজিবিজি বর্ণমালা ঘুরছে মাথায় আসি, এসব নিয়েই আজকে তবে হোক না জটিল রাশি। আমরা আজকে ক্লাস 11-এর জটিল রাশি অধ্যায়টি করব। ক্লাস 11-এর জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার হলো অ্যালজেব্রার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটি তোমাদের ক্লাস 11-এর পরও জয়েন্ট এন্ট্রান্স এবং যখন তোমরা আরও গ্র্যাজুয়েশন লেভেলে যাবে তখন কিন্তু কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের সাথে থাকবে। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে আমরা তাহলে শুরু করি। আমরা প্রথম যেটি জানবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। নামটা শুনেই আমাদের একটা ভয় লাগছে যে জটিল মানে এখানে তাহলে বিশাল জটিল কুটিল কিছু ব্যাপার আছে, তেমনটা নয়। জটিল কিছুই ব্যাপার নেই, আর যদি থাকেও বা আমরা কায়দা মেরে সেটাকে সহজ করে নেব। ওকে, ক্লিয়ার? আমরা তাহলে আজকে শুরু করছি জটিল রাশি। জটিল রাশি শুরু করতে গেলে আমাদের প্রথম যে দুটি সম্পর্কে জানতে হবে তার একটি হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। একটিকে কি বলা হচ্ছে? বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আরেকটি হচ্ছে অবাস্তব সংখ্যা বা অবাস্তবকে আমরা কি বলে থাকি? ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। দেখো, আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা কোনগুলো জানি? এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত সংখ্যা নিয়ে কাজ করে এসছি অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, তার সবই কিন্তু বাস্তব সংখ্যার মধ্যেই পড়ে। অর্থাৎ তুমি যা খুশি বলতে পারো 2, 0, -1, √3, 7/5, 9/2, এরা সবাই কিন্তু বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আমরা পড়েছিলাম বাস্তব সংখ্যা একটা টোটাল হোল যদি আমরা ধরে নিতাম তাহলে তাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারতাম। আমরা ইন্টিজার পড়েছিলাম, আমরা ন্যাচারাল নাম্বার পড়েছিলাম, আমরা হোল নাম্বার পড়েছিলাম, আমরা রেশনাল নাম্বার পড়েছিলাম, ইরেশনাল নাম্বার পড়েছিলাম। এই সমস্ত বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের একটা চার্ট কিন্তু আমরা পড়েছিলাম। কোন ক্লাসে পড়েছিলাম? ক্লাস 9-এ। যদি কারো এই বাস্তব সংখ্যার কনসেপ্ট সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তবু আমাকে কমেন্টে জানাতে পারো। আমি ক্লাস 9-এর রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার উপরে তাহলে আরেকটি ভিডিও বানিয়ে দেবো। তাহলে বাস্তব সংখ্যা ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বা বাস্তব সংখ্যা কোনগুলো, কি নিয়ে আমরা বাস্তব সংখ্যার কাজটা করি সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা চলে আসছি যে মানে একদম শর্টে আমরা যদি একটা লাইনে চাই যে ডেফিনেশনটা দেবো আর কি, মানে এক বলেই ছবি করতে চাই বাস্তব সংখ্যা কাকে বলে, তাহলে আমরা সেটাকে কিভাবে বলবো? যে সমস্ত সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক পাওয়া যায় তাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক সংখ্যা পাওয়া যায় তাকে কি বলবো? বাস্তব সংখ্যা। এই যে কোনো সংখ্যাকে তুমি বর্গ করে দেখো, প্রত্যেকটি কিন্তু ধনাত্মক। 2-এর স্কোয়ার 4, 0 তো 0ই, -1 তার হোল স্কোয়ার মানে মাইনাসের স্কোয়ার মানে সেটা প্লাস হয়ে যাবে +1, √3 স্কোয়ার মানে 3 হয়ে যাবে, 7/5 তার হোল স্কোয়ার মানে 49/25 হয়ে যাবে, 9/2 তার হোল স্কোয়ার মানে 81/4 হয়ে যাবে। তাহলে এই প্রত্যেকটি সংখ্যা এদেরকে বর্গ করে কিন্তু আমি একটা ধনাত্মক সংখ্যা পাচ্ছি। তাহলে এরা প্রত্যেকে কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার ডেফিনেশন এক লাইনে, যে সমস্ত সংখ্যাকে বর্গ করে ধনাত্মক সংখ্যা পাওয়া যায় তাকে বাস্তব সংখ্যা বলে। এবার আমরা চলে আসি অবাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যার ডেফিনেশন আমরা এক লাইনে কি বলতে পারি? অবাস্তব সংখ্যার ডেফিনেশন আমরা এক লাইনে বলতে পারি যে সমস্ত সংখ্যাকে বর্গ করে ধনাত্মক পাওয়া যায় না। অর্থাৎ ধনাত্মক পাওয়া যায় না মানে কি পাওয়া যায়? যে সমস্ত সংখ্যাকে বর্গ করে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাকে আমরা কি বলবো? অবাস্তব সংখ্যা। তাহলে এমন কি সংখ্যা যেটাকে বর্গ করে ঋণাত্মক পাওয়া যায়? দেখো তো, আমরা যদি লিখি -2 বর্গ করলে তো 4, আমরা যদি লিখি -5 বর্গ করলে তো 25, মাইনাসের স্কোয়ার মানে সব প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এমন কি সংখ্যা যেটাকে বর্গ করলে মাইনাসটাই থেকে যায়? এমন কোনো সংখ্যা কি আছে? আদৌ সম্ভব? দেখা যাক। যদি এই -2টা এমনি না থেকে রুটের মধ্যে থাকতো, এ ভাই কি হতো? √2 তার হোল স্কোয়ার। তাহলে কি হতো? রুট আর স্কোয়ার অপোজিট না? রুট মানে তো হাফ, তাহলে রুট আর স্কোয়ার তো অপোজিট। তাহলে রুট আর স্কোয়ার উঠে গেলে কি পড়ে থাকতো? -2 পড়ে থাকতো না? তাহলে এটা কি সংখ্যা হয়ে গেল? অবাস্তব না? কেন? কেননা বর্গ করেও আমরা ঋণাত্মক পাচ্ছি। তাহলে বর্গ করেও যেহেতু ঋণাত্মক পাচ্ছি তাহলে এটা কি? এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে এই -5 এর উপরে যদি রুট চাপিয়ে দিতাম তাহলে স্কোয়ার করলে কি পেতাম?
রুট ওভার -5 তার হোল স্কোয়ার -5 পেতাম না, তাহলে এটাও অবাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যাগুলো দেখতে কেমন হয়? হোয়াট ইজ ইমাজিনারি নাম্বার? ইমাজিনারি, হাউ টু ডিফাইন ইমাজিনারি নাম্বার? ইমাজিনারি নাম্বার তোমরা কিভাবে ডিফাইন করবে? রুটের মধ্যে যদি মাইনাস থাকে, এক কথায় কি বলবে? রুটের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে তাকে আমরা বলবো ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তাহলে রুটের মধ্যে যদি মাইনাস অফ সামথিং থাকে তাকে আমরা কি বলবো? অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। ক্লিয়ার? দেখো এই তাহলে হচ্ছে তোমার এক্সাম্পল, অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যার এক্সাম্পল কোনগুলো? এগুলো। এবার আমি প্রথমে দুটি জিনিস বাস্তব সংখ্যা ও অবাস্তব সংখ্যা বললাম কেন? আমরা তো পড়ছি জটিল রাশি, তাহলে এই দুটো আমরা শিখলাম কেন? কেন শিখলাম এবার আমরা সেটাতে আসবো। তার আগে আমরা একটা জিনিস বলি, আমরা যে এই যে অবাস্তব সংখ্যা বা অবাস্তব সংখ্যা আমরা যেগুলো পড়লাম এদের প্রত্যেকের কিন্তু একটা কমন নেচার আছে বা প্রত্যেকের একটি কমন বৈশিষ্ট্য আছে। কি সেটা? রুট ওভার অফ -2 ইট ইজ ডিফাইন্ড বাই √2 into √2 into -1, that is √2 into √1 √5। এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? √5 into √1, that is √5 into √1। √7 কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? √7 into -1, তার মানে √7 into √1। √1 কে কিভাবে ডিফাইন করতে পারি? এটা তো √1 আকারই আছে, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটি যে অবাস্তব সংখ্যা ইমাজিনারি নাম্বার তাদের কিন্তু একটা কমন জিনিস থেকে যাচ্ছে √1। কি থেকে যাচ্ছে? তাদের একটি কমন জিনিস যেটা থেকে যাচ্ছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে √1। তাহলে এই প্রত্যেকের যে কমন √1 এটাকে আমরা ডিফাইন করতে পারি √1 ইকুয়াল টু আয়োটা। কি ডিফাইন করতে পারি? √1 ইকুয়াল টু, এটাকে আমরা বলি আয়োটা। √1 কে কি বলি? আয়োটা। একদম সংক্ষেপে আমরা এটাকে বলে থাকি আই। কি বলে থাকি? আয়োটাকে আমরা বলে থাকি স্মল আই, স্মল লেটারে আই। তাহলে এই যে √1 এটাকে আমরা কি লিখি বা এটার পরিবর্তে কি লিখি? ছোট হাতের আই লিখে থাকি। তাহলে এই যে √2 into -1, √2 into √1 এটাকে আমরা লিখতে পারি তাহলে √2i। why? because √1 ইকুয়াল টু i। ওকে, এটাকে কি লিখতে পারি? √5i। এটাকে কি লিখতে পারি? √7i। আর এটা তো জাস্ট i। ওকে, তাহলে এই প্রত্যেকটি অর্থাৎ যে বা অবাস্তব সংখ্যা বললাম বা ইমাজিনারি নাম্বার বললাম, ইমাজিনারি নাম্বার কোনগুলো, তাদেরকে কিভাবে চিনব? তাদের কমন ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে যে সংখ্যার সাথে আই গুণ থাকবে অর্থাৎ স্মল আই বা আয়োটা যেটাকে আমরা লেন্দি বলি, তাহলে যে সমস্ত সংখ্যার সাথে স্মল আই গুণ থাকবে, ছোট হাতের আই গুণ থাকবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। তাহলে ছোট হাতের আই ইকুয়াল টু কি? ছোট হাতের আই ইকুয়াল টু √1। ছোট হাতের আই ইকুয়াল টু √1। এ ভাই, তাহলে এখান থেকে আমরা আরো কিছু বলতে পারি না? আই স্কোয়ার ইকুয়াল টু কি হবে? √1 তার হোল স্কোয়ার। √1 তার হোল স্কোয়ার, রুটের স্কোয়ার মানে কত? উঠে গেলে শুধুমাত্র -1 থাকে না? এই আই কিউব ইকুয়াল টু তাহলে কি হবে? আই স্কোয়ার ইন্টু আই না? আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ার মানে কত পেয়েছি? -1। তাহলে -1 ইন্টু আই, তার মানে কত হয়ে যাচ্ছে? -i। এই i⁴ ইকুয়াল টু কি হবে? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার না? তাহলে -1 ইন্টু -1 কি হয়ে যাবে? -1 ইন্টু -1 1 হয়ে যাবে। তাহলে এরকম ভাবে আমরা আই এর মাথায় যাই থাকুক না কেন তার মান নির্ণয় করতে পারবো। হাউ? যদি আই কিউব, আই স্কোয়ার, i⁴ এগুলো তো পারলাম, তোমরা বলবে যে স্যার এগুলো তো পারছেন, যদি বড় কিছু থাকে তাহলে কি হবে? বড় কিছু যদি থাকে, ধরো i⁴100, কি আছে? i⁴100, as simple as that। দেখো একদম আগুন লাগিয়ে দেবো। i⁴100 কে আমরা লিখতে পারি i স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 50। i স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 50। এ ভাই, i স্কোয়ার মানে -1 পড়ে এসছি না? এই -1 এর মাথায় যুগ্ম থাকলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় না? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে না? ক্লিয়ার? as simple as that। ওকে,
নেক্সট আমরা তাহলে চলে আসবো, এটুকু তাহলে তোমরা এ করে নাও, এটাকে স্ক্রিনশট মেরে বা এটাকে টুকে ফেলো। এইবার আমরা চলে আসবো যে বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা আর এই যে আই, এগুলো আমরা শিখলাম কেন, অর্থাৎ আমরা চলে আসবো সরাসরি জটিল রাশির দিকে। তার আগে একটা কথা যেটা তোমাদের বলার, যে কি প্রয়োজনীয়তা জটিল রাশি, জটিল রাশি শেখার প্রয়োজনীয়তাটা কি, বা অবাস্তব সংখ্যা কোথায় ব্যবহৃত হয়, বা অবাস্তব সংখ্যা আমরা কোথাও কি আদৌ পাই, কোন সমীকরণ থেকে অবাস্তব সংখ্যা পাওয়া যায়, এই প্রশ্নটা যাচ্ছে যাদের, এই প্রশ্নটাকে এবার আমরা সমাধান করব বা সলভ করব। ধরো x² + 1 = 0, দিস ইজ এ ইকুয়েশন। How to solve this equation and what is the root of the equation, কিভাবে এই সমীকরণটাকে সলভ করবে এবং এই সমীকরণের যে রুট, এই সমীকরণের যে বীজ সেটা কি হবে, কিভাবে নির্ণয় করব সেটা আমরা। x² + 1 = 0 হলে x² কত হয়ে যায়, +1 টা উপরে গেলে -1 না এ ভাই, তাহলে x² = -1, তাহলে x ±√1 না, এই রুটের মধ্যে -1 চলে আসলো না, দিস ইজ কি ইমাজিনারি। সো আমি কিন্তু একটি ইকুয়েশনের রুটস ইমাজিনারিও পেতে পারি, আমি একটি ইকুয়েশনের রুটস রিয়েল নাম্বারও পেতে পারি। সুতরাং আমার ইমাজিনারি নাম্বার কিন্তু কোনো ইকুয়েশনের রুট হতে পারে। সুতরাং ইমাজিনারি নাম্বারটাও আমাদের জীবনে চলার পথে বা আমাদের পড়াশোনা করার জন্য ইমাজিনারি নাম্বারটা সম্পর্কে জ্ঞাত হওয়া বা ধারণা থাকাটা অবশ্যই দরকার। নেক্সট আমরা চলে আসছি জটিল রাশি। সখী জটিল রাশি কাহারে কয়, চলো আমরা এবার শিখব জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারটা কি, জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারটা কি। জেড প্রথমে এ ও বি ক্রমিক জোড় হলে, বাস্তব ক্রমিক জোড় হলে, এ ও বি যে কোনো দুটি বাস্তব ক্রমিক জোড় হলে জেড = a + ib কে বলা হয় জটিল রাশি। তাহলে এ ও বি দুটি বাস্তব সংখ্যা, এ আর বি দুটি বাস্তব সংখ্যা। এইবার বাস্তব সংখ্যার সাথে যখন আই গুণ হয়ে গেল তখন এটা অবাস্তব। তো এ ও বি দুটি বাস্তব সংখ্যা হলে আমরা যদি তাকে রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে যে জেড = a + i * b, তবে আমরা কিন্তু তাকে বলবো কি জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। এইবার এখানে এ আর বি আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি যদি দেখা হয় দুজনেই বাস্তব সংখ্যা, বাট যখন এই আইটা এ বি এর সাথে গুণ হয়ে গেল তখন কিন্তু এটা হয়ে গেল অবাস্তব পার্ট, ইমাজিনারি পার্ট। তাহলে এই যে জটিল রাশি, এই জটিল রাশির দুটি পার্ট থাকে, কি পার্ট, একটাকে বলা হচ্ছে রিয়েল পার্ট, অর্থাৎ এ শুধুমাত্র একটা বাস্তব সংখ্যা, দ্যাট ইজ রিয়েল পার্ট বা বাস্তব অংশ, আর এই যে আইবি পার্টটা এটা হচ্ছে অবাস্তব অংশ বা ইমাজিনারি পার্ট, অবাস্তব অংশ বা ইমাজিনারি পার্ট। তাহলে একটা জটিল রাশির two part divided by two parts where one is real part and another is imaginary part, z = a + ib, that's mean। তো আমরা এটাকে যদি তাহলে আমরা এভাবে ডিফাইন করতে পারি বা আমরা এভাবে বলতে পারি যে কমপ্লেক্স নাম্বার ইজ লাইক এ, কমপ্লেক্স নাম্বার ইজ লাইক এ লাইফ, কিসের মতো, জীবনের মতো, কমপ্লেক্স নাম্বার জীবনের মতো। হোয়াই, বিকজ দেয়ার ইজ এ রিয়েল পার্ট অ্যান্ড আদার ইজ ইমাজিনারি, মানে জীবনের হাফ অফ দি লাইফ ইজ রিয়েল অ্যান্ড হাফ অফ দি লাইফ ইজ ইমাজিনারি, অর্থাৎ জীবনের অর্ধেকটা বাস্তব আর অর্ধেকটা কিন্তু কাল্পনিক। আমরা আমাদের যে জীবন, সেই জীবনের অর্ধেকটা আমরা বাস্তবের উপর ভিত্তি করে চলি, অর্ধেকটা কল্পনা বা কাল্পনিকের উপর ভিত্তি করে চলি। তাহলে কমপ্লেক্স নাম্বারটাও ঠিক একই রকম ভাবে হাফ অফ পার্ট ইজ রিয়েল অ্যান্ড অ্যানাদার ইজ ইমাজিনারি। তাহলে কমপ্লেক্স নাম্বারের দুটি পার্ট থাকছে, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট। এম আই ক্লিয়ার? নেক্সট এইবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে তাহলে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম। এইবার জটিল রাশির কয়েকটা ভাগ আমরা দেখে নেব। প্রথম হচ্ছে বিশুদ্ধ বাস্তব বা পিওরলি রিয়েল, বিশুদ্ধ বাস্তব। যদি বিটা 0 হয়, যদি বিটা 0 হয়, if b = 0 then that is called purely real. Why? Because if b = 0 then z = a + i * 0, that is mean a, অর্থাৎ
অর্থাৎ এখানে কোনো ইমাজিনারি পার্ট থাকছে না। তাহলে ইমাজিনারি পার্ট যেহেতু থাকছে না, তাহলে এটাকে কি বলবো? বিশুদ্ধ বাস্তব। তাহলে কেন আমরা বিশুদ্ধ বাস্তব বলবো? তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে ইমাজিনারি পার্টটা নেই। ইমাজিনারি পার্ট নেই কেন? কেননা b ইকুয়াল টু 0। তাহলে কোনো একটি জটিল রাশি বা কোনো একটি কমপ্লেক্স নাম্বারের b যদি 0 হয়ে যায়, অর্থাৎ i এর সাথে যে b টা গুণ ছিল সেটা যদি 0 হয়ে যায়, দ্যাট ইজ কল্ড পিওরলি রিয়েল। এন্ড যদি a 0 হয়ে যায়, দ্যাট ইজ কল্ড পিওরলি ইমাজিনারি, অর্থাৎ বিশুদ্ধ অবাস্তব। তাহলে বিশুদ্ধ অবাস্তব বা বিশুদ্ধ কাল্পনিক। বিশুদ্ধ কাল্পনিক আমরা কাকে বলবো? পিওরলি ইমাজিনারি কাকে বলবো? যখন a ইকুয়াল টু 0, অর্থাৎ রিয়েল পার্ট যেটা সেটা যদি 0 হয়ে যায়, তাহলে আমরা জাস্ট কি পড়ে থাকবে? z ইকুয়াল টু ib। z ইকুয়াল টু কি পড়ে থাকবে? ib। দ্যাট ইজ কল্ড পিওরলি ইমাজিনারি নাম্বার। দ্যাট ইজ কল্ড পিওরলি ইমাজিনারি নাম্বার। তাহলে জটিল রাশিকে আমরা দুটো ভাগে ডিভাইড করে বলতে পারি, একটা হচ্ছে পিওরলি রিয়েল আর একটা হচ্ছে পিওরলি ইমাজিনারি। পিওরলি রিয়েলের মধ্যে কে 0 হবে? b ইকুয়াল টু 0 হবে। এন্ড পিওরলি ইমাজিনারির মধ্যে কে 0 হবে? পিওরলি ইমাজিনারির মধ্যে a ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসব এর পরের পার্ট, যেটা আমরা জানবো সেটা হচ্ছে অনুবন্ধী জটিল রাশি। অনুবন্ধী জটিল রাশি, অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। অনুবন্ধী জটিল রাশির অপর নাম কি? অনুবন্ধী জটিল রাশির অপর নাম হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কি জিনিস সেটা? খায় না মাখে? দেখে নেব। অনুবন্ধী জটিল রাশি, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। What is called অনুবন্ধী জটিল রাশি বা what is called complex conjugate number? If z equal to a plus ib is a complex number, then z bar equal to a minus ib and z bar is called conjugate complex number of z. z এর অনুবন্ধী জটিল রাশি হচ্ছে z বার। যদি জেডটা a প্লাস ib হয়, তাহলে z বারটা হবে a মাইনাস ib, অর্থাৎ i এর আগের যে সাইনটা ছিল সেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সিম্পলি i এর আগের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। i এর আগে যদি প্লাস থাকে সেটা হয়ে যাবে মাইনাস, i এর আগে যদি মাইনাস থাকে দ্যাট ইজ হয়ে যাবে প্লাস। ক্লিয়ার? দেন আমরা তাকে বলবো কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তাহলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল রাশি আইডিয়াটা আশা করি ক্লিয়ার। তাহলে ধরো আমি দিলাম z ইকুয়াল টু 2 প্লাস 3i। z ইকুয়াল টু যদি 2 প্লাস 3i আমরা দিই, তাহলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার অফ z ইজ কল্ড z বার, দ্যাট ইজ ইকুয়াল টু 2 minus 3i, as simple as that, because এই প্লাসের আগে সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। এইবার আমি যদি বলি যে z ইকুয়াল টু মাইনাস 3i প্লাস 4, তাহলে এর z বারটা কি হবে বলো তো? z ইকুয়াল টু কি দেওয়া আছে? মাইনাস 3i প্লাস 4, তাহলে z বারটা হবে মাইনাস 3i মাইনাস 4, প্লাস 4 এর আগে সাইনটা চেঞ্জ হবে, তাই তো? ভুল। কেন ভুল? কেননা আমি কিন্তু বলেছি এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে ফেলবে, বাট ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শুনলে তোমাদের কিন্তু কনসেপ্টটা পুরোপুরি ডিপলি তোমাদের মধ্যে যাবে, না হলে যাবে না। আমি বলেছি আই এর আগে সাইনটা চেঞ্জ হবে, তোমরা কি করলে? রিয়েল এর আগে সাইনটাকে চেঞ্জ করে দিয়ে বসে থাকলে, এটাই করবে। ক্লিয়ার? তাহলে কিন্তু এই রিয়েল এর আগে সাইনটা চেঞ্জ করা যাবে না। কার আগে সাইন চেঞ্জ করতে হবে? আই এর আগে সাইন চেঞ্জ করতে হবে। তাহলে এটা যেমন প্লাস 4 আছে থাকবে, মাইনাস 3i ছিল হয়ে যাবে প্লাস 3i। কোথায় আইটা আগে বসছে না পরে বসছে আই টার্মটা অবাস্তবটা সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে আই আছে খুঁজে বের করব, সাইনটা চেঞ্জ করে দেবো তার আগে। ঠিক আছে? এছাড়া অন্য কিছু করলে কিন্তু কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল রাশিটা হবে না। ওকে? তাহলে জেড যদি একটা জটিল রাশি হয়, তাহলে তার অনুবন্ধী জটিল রাশিকে ডিফাইন করে থাকি আমরা কি দিয়ে? জেড বার দিয়ে। কি দিয়ে? জেড বার দিয়ে, নট মড জেড দিয়ে। মড জেড দিয়ে কিন্তু অন্য কিছু বোঝায়, জেড বার বলতে অনুবন্ধী বা কনজুগেটটাকে কিন্তু বোঝায়। তাহলে বোঝা গেল, আমি দুটো উদাহরণ দিলাম, তোমাদের আশা করি এটার কনসেপ্টটা ক্লিয়ার। এইবার আমরা কয়েকটা নোট লিখে ফেলবো খাতাতে, নোট বলে কয়েকটা খাতাতে নোট বলে লিখে ফেলবো। কি কি লিখবো? দেখো,
জেড ইকুয়াল টু আমি প্রথমে ধরে নিচ্ছি এ প্লাস আইবি, জেড ইকুয়াল টু ধরে নিচ্ছি এ প্লাস আইবি। আমি নোটগুলো 1 নম্বর 2 নম্বর করে লেখাবো। প্রথমে আমি নোটগুলো কিভাবে আসছে সেটা দেখাবো, তারপর নোটগুলো লেখাবো। জেড ইকুয়াল টু যদি এ প্লাস আইবি হয় তাহলে জেড বারটা কত হবে? অবভিয়াসলি এ মাইনাস আইবি। জেড ডবল বার কত হবে? মানে বারের উপরে যদি আবার আমি বার চাপাই তাহলে কি হবে? জেড বার এটা, তাহলে জেড ডবল বার কি হবে? এই মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে? এ প্লাস আইবি। এই দেখো তো জেড আর জেড ডবল বার ইকুয়াল না? তাহলে জেড আর জেড ডবল বার যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি লিখতে পারি 1 নম্বর নোট হচ্ছে জেড ইকুয়াল টু জেড ডবল বার। ক্লিয়ার? এনিথিং প্রবলেম? নেক্সট আমরা চলে আসছি 2 নম্বরে। 2 নম্বরটা জেড প্লাস জেড বার কি হবে দেখো তো। জেড তো এ প্লাস আইবি আর জেড বার কত? এ মাইনাস আইবি। আইবি আইবি কেটে গেলে এ প্লাস এ মানে 2a। এই বিশুদ্ধ জটিল রাশি না? বিশুদ্ধ জটিল রাশি হচ্ছে তো। তাহলে জেড প্লাস জেড বার ইকুয়াল টু কি হচ্ছে? বিশুদ্ধ জটিল রাশি, বা আমি আরেকটা বলতে পারি বাস্তব সংখ্যা। জেড প্লাস জেড বার কি হবে? বাস্তব সংখ্যা। যদি জেড মাইনাস জেড বার করতাম, এ প্লাস আইবি মাইনাস এ মাইনাসে প্লাস আইবি, এটা কেটে যেত না? তাহলে কি হয়ে যেত? 2ib। এই তাহলে বিশুদ্ধ জটিল রাশি, বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা না? বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, বা আমি কি বলতে পারি? অবাস্তব সংখ্যা। কি বলতে পারি? অবাস্তব সংখ্যা। যদি গুণ করে দিতাম, এ ভাই যদি গুণ করে দিতাম, যোগ বিয়োগ তো অনেক হলো, এবার করি গুণ, তাহলে জেড ইন্টু জেড বার ইকুয়াল টু কি হয়ে যেত? এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি। তাহলে কি পেয়ে যেতাম? এ স্কোয়ার মাইনাস আইবি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে কি হয়ে যেত? জেড ইন্টু জেড বার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যেত না? এ ভাই জেড বাই জেড বার কি হতো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এখানেও কি হতো? এখানেও আমি বলতে পারতাম বাস্তব সংখ্যা বা বাস্তব রাশি। তাহলে এইভাবে আমরা ব্যাপারগুলোকে ডিফাইন করতে পারি। এরপর আমরা চলে আসছি, যদি এমনটা হয় z1 প্লাস z2 তার হোল টু দি পাওয়ার বার, এটাকে আমরা লিখতে পারি z1 বার প্লাস z2 বার। তুমি ক্যালকুলেশন করে দেখবে এটাকে আমরা লেখা যায়। 6 নম্বর হচ্ছে z1 ডট z2, যদি এই পুরোটার বার হতো তাহলে আলাদা আলাদা করে আমরা লিখতে পারতাম z1 বার ইন্টু z2 বার। 7 নম্বর হচ্ছে যদি z1 বাই z2 পুরোটার হোল বার হতো তাহলে আমরা কি লিখতাম? z1 বার বাই z2 বার। এভাবে কিন্তু আমরা এইগুলোকে, এই নোটগুলোকে 1 2 3 4 5 6 করে 7টা নোট আমরা প্রথমে খাতায় লিখে ফেলবো। ঠিক আছে? এই 7টা নোট লেখা হয়ে গেলে এবার আমরা আবার একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসব। আমরা অনুবন্ধী জটিল রাশি শিখে ফেললাম। এবার আমরা যে ইম্পর্টেন্ট জায়গাটাতে আসব সেটা হচ্ছে জটিল রাশির মডিউলাস ও অ্যামপ্লিটিউড নির্ণয়। এই জটিল রাশির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জটিল রাশির কি? মডিউলাস ও অ্যামপ্লিটিউড নির্ণয়। চলো আমরা সেই জায়গাটাকে ধরার চেষ্টা করব। ধরো একটা কমপ্লেক্স প্লেন, একটা কমপ্লেক্স প্লেনের উপর একটা কমপ্লেক্স প্লেন এক্স ওয়াই মূলবিন্দু, এর উপরে একটি বিন্দু আছে পি এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই। আমি ধরে নিচ্ছি এখান থেকে এইটা যদি এক্স কমা ওয়াই হয় তাহলে এখান থেকে এই দূরত্বটা এক্স, ধরো এটাকে এ ধরে নিচ্ছি, আর এখান থেকে এই দূরত্বটা হয়ে যাচ্ছে ওয়াই। এই যে অতিভুজটা আছে এই অতিভুজটাকে আমরা ধরে নিচ্ছি, আর অতিভুজ বা হাইপোটেনাসকে ধরে নিচ্ছি। আর এটা তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা হাইপোটেনাস, এটা বেস, এটা হাইট। তাহলে এখান থেকে আমি কি কি বলতে পারি? আমি প্রথম যেটা বলতে পারি সেটা হচ্ছে আর ইকুয়াল টু, আমি কি বলতে পারি? আর ইকুয়াল টু অতিভুজ ইকুয়াল টু কি? রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস হোম স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে আর, এই আরটাকে বলা হয় মড জেড। কি বলা হয়? আরটাকে বলা হয় মড জেড বা মডিউলাস অফ জেড। মডিউলাস অফ জেড, তাহলে কি পেলাম? মডিউলাস অফ জেড বা মড জেড। তাহলে মড জেডটা আমরা কি পেলাম? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একটা কমপ্লেক্স প্লেনে জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, একটা কমপ্লেক্স প্লেনে এই পয়েন্টটাকে আমরা যদি এইভাবে ডিফাইন করি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এর মডিউলাস কি হবে? মড জেড ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইভাবে তোমরা মনে রাখবে যে রুট ওভার অফ বাস্তব সংখ্যার, বাস্তবের এই যে এক্স তার স্কোয়ার প্লাস এই ওয়াই তার স্কোয়ার। তাহলে আমার যদি থাকে যে জেড ইকুয়াল টু 2 প্লাস 3i, তাহলে আমার মডিউলাস অফ জেড কি হবে? রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার।
4 প্লাস 9 13। আমার যদি থাকে z ইকুয়াল টু 2 মাইনাস 3i, তাহলে সেক্ষেত্রে কি হবে, মড z ইকুয়াল টু কি পাবো, √2 স্কোয়ার প্লাস অফ মাইনাস 3 স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4 প্লাস অফ মাইনাসের স্কোয়ার মানে প্লাস, 3 স্কোয়ার মানে 9, তাহলে 4 প্লাস 9 মানে √13। তাহলে এভাবে কিন্তু আমরা সমস্ত কিছু, অর্থাৎ তোমার যে কোনো জটিল রাশি দিয়ে দিলে সেই জটিল রাশির মডিউলাসটা কিন্তু আমরা সিম্পলি ওয়েতে বের করে ফেলতে পারবো। মানে মডিউলাসটা কিন্তু আমাদের এই হাতের মুঠোর মধ্যে। চলো নেক্সট আমরা চলে আসবো মডিউলাসের পর আমরা চলে আসবো অ্যামপ্লিটিউড অফ জেড। তাহলে মডিউলাস অফ জেড হয়ে গেল, এরপর আমরা কি চলে আসবো, অ্যামপ্লিটিউড অফ জেড। অ্যামপ্লিটিউড অফ জেড এইটার কনসেপ্টটা খুব ভালোভাবে নেবে, ডিপলি নেবে, না হলে এটার ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে। অ্যামপ্লিটিউড অফ জেড বা আর্গুমেন্ট, অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, এটাকে সংক্ষেপে বলা হয় আর্গুমেন্ট অফ জেড। এটাকে সংক্ষেপে আমরা বলে থাকি অ্যাম্প জেড বা আর্ক জেড, অ্যাম্প জেড বা আর্ক জেড। আচ্ছা, এখান থেকে তোমরা এইটাকে থিটা ধরে নাও, প্রথমে এই অ্যাঙ্গেলটাকে কি ধরে নাও, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নাও। তাহলে এখান থেকে তোমরা কি বলতে পারো, তোমরা cos থিটা ইকুয়াল টু বলতে পারো ভূমি বাই অতিভুজ অর্থাৎ x বাই r। cos থিটা ইকুয়াল টু কি বলতে পারো, x বাই r, কেননা কৃষ্ণপদ ভূত অতি, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আর sin থিটা ইকুয়াল টু কি বলতে পারো, লম্ব বাই অতিভুজ, কেন সুনন্দা লম্বাবতী, তাহলে y বাই r। তাহলে এখান থেকে জাস্ট cos থিটা ইকুয়াল টু x বাই r থেকে আমরা rটাকে যদি এপারে নিয়ে চলে আসি, তাহলে r cos থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, x, আর rটা যদি এপারে চলে আসে r sin থিটা ইকুয়াল টু y। তাহলে আমরা প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে r cos থিটা ইকুয়াল টু x, এবং সেকেন্ড যেটা পেলাম সেটা হচ্ছে r sin থিটা ইকুয়াল টু y। তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু পেলাম r cos থিটা, y এর ভ্যালু পেলাম r sin থিটা। তাহলে এবার আমরা যদি এই দুটোকে ডিভাইড করি, অর্থাৎ r sin থিটা বাই r cos থিটা ইকুয়াল টু, তাহলে কি পাবো, y বাই x। আর কেটে গেলে sin থিটা বাই cos থিটা কি পেয়ে যাচ্ছি, tan থিটা ইকুয়াল টু y বাই x। তাহলে tan থিটা যদি y বাই x হয়, তাহলে থিটা কি হবে, tan ইনভার্স y বাই x। হোয়াই, বিকজ ট্যানটা যদি উপরে চলে যায় কি হয়ে যাবে, ট্যানটা উপরে চলে গেলে হয়ে যাবে tan ইনভার্স। তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি y বাই x, সেখান থেকে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। দিস ইজ দি অ্যামপ্লিটিউড অফ জেড, দিস ইজ দি অ্যামপ্লিটিউড অফ জেড। তাহলে এই থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, এটাকেই আমরা বলবো অ্যাম্প জেড। এই থিটাকে কি বলবো, থিটাকে বলবো অ্যাম্প জেড বা ARG, আর্গুমেন্ট অফ জেড, AMP অ্যাম্প জেড বা ARG, আর্গুমেন্ট অফ জেড। এইবার ডিফাইন করছে থিটাটা কোন পাদে থাকছে সেটার উপর ডিফাইন করছে। থিটাটা যদি প্রথম পাদে থাকে, আমরা পাদ কিভাবে ঘুরি, ত্রিকোণমিতিতে আমরা পড়েছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ঘুরি। তাহলে প্রথম পাদ এটা, দ্বিতীয় পাদ এটা, প্রথম পাদ এটা, দ্বিতীয় পাদ এটা, তৃতীয় পাদ এটা, আর চতুর্থ পাদ এটা। তাহলে প্রথম পাদে যদি থাকে এমজেডটা, তাহলে থিটার মানটা কোথা থেকে কোথায় থাকবে, 0 থেকে 0 লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু পাই বাই 2। এটা কোন পাদ, প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার জন্য এটা হবে। যদি এমনটা হয় যে থিটার মানটা তোমার হচ্ছে দ্বিতীয় পাদে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, পাই বাই 2 থেকে পাই। যদি দ্বিতীয় পাদে থিটা থাকে তাহলে পাই বাই 2 থেকে শুরু হচ্ছে, পাইয়ে গিয়ে শেষ হচ্ছে। যদি তৃতীয় পাদে থাকে সেকেন্ড কোয়াড্রেন্টে, যদি তৃতীয় পাদে থাকে তাহলে মাইনাস পাই থেকে শুরু হবে, আর কোথায় গিয়ে শেষ হবে, মাইনাস পাই বাই 2। অর্থাৎ এখান থেকে মাইনাস পাই থেকে শুরু হয়ে মাইনাস পাই বাই 2। আর চতুর্থ পদে থাকলে মাইনাস পাই বাই 2 থেকে চতুর্থ পদে থাকলে কি হবে, মাইনাস পাই বাই 2 লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 0। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এটাকে লিখে নাও, অ্যামপ্লিটিউড অফ জেড লেখা থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, যেমনভাবে করেছি লেখার পর এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু লিখে নাও, ইট ইজ মোর ইম্পর্টেন্ট। এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটাকে তোমরা লিখে ফেলো, ঠিক আছে? চলো এইবার আমরা একটা অঙ্ক দিয়ে অ্যামপ্লিটিউড, আমরা তো মডিউলাস বের করা অনেকগুলো শিখলাম, এবার আমরা একটা অ্যামপ্লিটিউড বের করা শিখে নেব। ধরো আমি দিলাম z ইকুয়াল টু 2 মাইনাস 2i, কি দিলাম, z ইকুয়াল টু 2 মাইনাস 2i। তাহলে এর অ্যামপ্লিটিউড অফ z কি হবে, অ্যামপ্লিটিউড অফ z থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x।
তাহলে আমি লিখবো থিটা ইকুয়াল টু tan ইনভার্স y মানে কত, y এখানে কত -2। এখানে প্রথমে তাহলে তোমরা এটা করে নাও যে x z ইকুয়াল টু x প্লাস iy এর সাথে তুলনা করে পাই কি পাচ্ছি দেখো তো, x ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ 2 আর y ইকুয়াল টু -2। x ইকুয়াল টু কি পাচ্ছ, x ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 2 আর y ইকুয়াল টু -2। তাহলে এইবার একটা জিনিস একটু দেখে নাও, 2, -2 কোন পাদে আছে। 2 মানে x অক্ষের পজিটিভ দিক, তারপর -2 মানে y অক্ষের নেগেটিভ দিক, মানে এরকম একটা জায়গায় আছে। এই জায়গাটা আছে মানে কোন পাদে আছে, চতুর্থ পাদে আছে না। তাহলে চতুর্থ পাদে আছে, চতুর্থ পাদ কোথা থেকে কোথায়, -π/2 থেকে 0। তাহলে থিটার মানটা কোথা থেকে কোথায় থাকবে, -π/2 থেকে 0 এর মধ্যে থাকবে। ঠিক আছে, এবার কায়দাটা করছি দেখো শুধু। তাহলে আমরা থিটা ইকুয়াল টু কি লিখবো, tan ইনভার্স y/x, y মানে কত -2 আর x মানে কত 2। তাহলে কি পেয়ে যাচ্ছি, tan ইনভার্স -2/2 মানে কত হয়ে যাচ্ছে -1। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স -1 মানে কত, -tan π/4, -1 মানে কত, -tan π/4। তাহলে এবার তোমরা চলে এসো তো, -tan π/4 কে আমরা লিখতে পারি ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারে শিখেছিলাম না। এই দেখো আগুনটা লাগছে দেখো, tan of -π/4 tan থিটা মানে tan of -θ তো। তাহলে এবার tan ইনভার্স আর tan কেটে গেলে থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, -π/4। এ বাবা আগুন লেগে গেছে দেখো, tan থিটাটা পেলাম -π/4, অর্থাৎ -π/2 থেকে 0 এর মধ্যে আছে না। তাহলে আমার অ্যান্সার ঠিক আছে, -π/2 থেকে 0 এর মধ্যে আছে মানে আমার অ্যান্সারটা ইজ ওকে, অল ক্লিয়ার। ওকে, নেক্সট। তাহলে আমরা আর্গুমেন্ট বের করা শিখলাম। এইবার আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে যে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, অর্থাৎ আমরা আলাদাভাবে মডিউলাস বের করা শিখেছি, আলাদাভাবে আমরা অ্যামপ্লিটিউড বের করাও শিখেছি। এবার একত্রে আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা শিখব। মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা কি ভাই, z ইকুয়াল টু কত বললাম, x প্লাস iy না। তাহলে z ইকুয়াল টু x প্লাস iy, এ ভাই x ইকুয়াল টু কি পড়েছিলাম, r cos থিটা না। এই y ইকুয়াল টু r sin থিটা পড়িনি, একটু আগেই তো পড়লাম। x ইকুয়াল টু কত, r cos থিটা, আর y ইকুয়াল টু পড়লাম r sin থিটা। তাহলে একই আমি এখান থেকে z ইকুয়াল টু x এর জায়গায় যদি r cos থিটা বসাই, আপত্তি আছে, নেই। I ইন্টু y এর জায়গায় r sin থিটা বসালে কারোর আপত্তি আছে, আপত্তি হ্যাজ। তো কমেন্ট হ্যাজ, কমেন্টে গিয়ে আপত্তি টিক 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 ক্লিক আপত্তি। ওকে, নেক্সট z ইকুয়াল টু r যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে, cos থিটা প্লাস i sin থিটা। z ইকুয়াল টু কি পড়ে থাকবে, z ইকুয়াল টু r ইনটু cos থিটা প্লাস r sin থিটা। আগুন লাগবে করছে কিন্তু লাগতে পারছে না। z r মানে কত, মড z না। এই দেখো লাগতে পারছে না মানে লেগে গেছে। এবার আর শুনবে কি, মড z ইনটু cos থিটা প্লাস i sin থিটা। এ ভাই মড zটা মডিউলাস না, এই থিটাটা অ্যামপ্লিটিউড না। তাহলে একটা এমন সমীকরণ যে সমীকরণের মধ্যে মডিউলাস হ্যাজ এবং অ্যামপ্লিটিউড হ্যাজ, তাহলে এই সমীকরণটাকে, এই আকারটাকে কি আকার বলবো, মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। ক্লিয়ার? নেক্সট। এরপর আমরা কয়েকটা নোটে আবার চলে যাব। মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা তাহলে তোমরা বুঝলে। এরপর আমরা আবার চলে যাব কয়েকটা নোট, তোমরা নোট ডাউন করো। ফার্স্ট নোট হচ্ছে যদি ইফ বা ইন কেস x প্লাস iy ইকুয়াল টু 0 হয়, ইন কেস x প্লাস iy ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত হবে, y এর মান কত হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন মার্ক। Then the solving this question we can write 0 equal to 0 plus I into 0. কারোর কোনো অসুবিধা আছে? আমি 0 কে 0 plus I into 0 লিখবো না 0 plus I into 0 plus I into 0 plus I into 0 plus I into 0 লিখবো, সেটা আমার ব্যাপার। কেন না যাই করি না কেন, 0 এর সাথে 0 যোগ করলেও 0, 0 এর সাথে 0 বিয়োগ করলেও 0, 0 এর সাথে 0 গুণ করলেও 0। সুতরাং
নো প্রবলেম, আমি জিরোর সাথে যা খুশি ক্যালকুলেশন করতে পারি। জিরোর সাথে ছেলে খেলা করাটা আমার অধিকার, আমার জন্মগত অধিকার। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কি হবে? এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু জিরো প্লাস আই ইন্টু জিরো। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তাহলে তুলনা করে পাই এক্স এর মান কত? জিরো, ওয়াই এর মান কত? জিরো। তাহলে তুলনা করে কি পেয়ে গেলাম? x ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো। ওকে ফাইন। এইবার যদি 2 নম্বর নোটটা হচ্ছে যদি x প্লাস আই ওয়াই ইকুয়াল টু জিরো না হয়ে p প্লাস আই কিউ হয়, তাহলে x ইকুয়াল টু কি হবে? p, y ইকুয়াল টু কি হবে? q। নেক্সট, এরপর আমরা চলে আসবো 1 নম্বর হলো নোট, 2 নম্বর নোট হলো আরেকটা নোট, একটু টুক করে লিখে টুকুস করে একটা নোট লিখে ফেলো দেখি, টুকুস করে। 3 নম্বর নোট লেখো মড অফ z1 প্লাস z2 লেস ইকুয়াল টু মড অফ z1 প্লাস মড অফ z2, মানে z1 প্লাস z2 এই পুরোটার মডের থেকে আলাদাভাবে যদি লিখি যে মড অফ z1 প্লাস মড অফ z2, দিস ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান মড অফ z1 প্লাস z2। নেক্সট, এরপর আমরা চলে আসব, আর বিশেষ কিছু নেই, আমরা ক্লাসটাকে ক্লোজ করব। আর একটা টপিক আমরা ধরে ক্লাসটাকে ক্লোজ করব। মোটামুটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট ক্লাসে নেক্সট যে আমরা পড়ার ভিডিওটা মানে এক্সারসাইজের অঙ্ক যখন করাবো তখন বাকি কিছু টুকটাক কনসেপ্ট এদিক ওদিক পড়ে আছে যেগুলো মেন কনসেপ্টের মধ্যে নয়। আজকের ক্লাসটা আমরা মেন কনসেপ্ট দিলাম, পরের ক্লাসে সেই টুকটাক এদিক সেদিক থেকে গুড়িয়ে নিয়ে এক জায়গায় করে এক্সারসাইজের অঙ্কগুলো যখন করাবো তখন ওই টুকটাক কনসেপ্টগুলো আমি বলে দেবো, ঠিক আছে? আজকে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একের ঘনমূল নির্ণয়। এখানে আমরা জাদু করব, এতক্ষণ আমরা জ্বালাচ্ছিলাম আগুন, এইবার আমরা করব জাদু, একের ঘনমূল নির্ণয়। আচ্ছা, তো हम চলতে हैं এক কি ঘনমূল কি তারাফ আমরা চলছি। একের ঘনমূল নির্ণয় ধরে নিচ্ছি, ধরি একের ঘনমূল হলো x। একের ঘনমূল কত? আমি ধরে নিচ্ছি একের ঘনমূলটা হচ্ছে x। তাহলে একের ঘনমূল যদি x হয় তাহলে আমি 3√1 ইকুয়াল টু কি লিখতে পারবো? x। 3√1 ইকুয়াল টু লিখতে পারবো x। তাহলে 3√1 যদি x হয় তাহলে 1 ইকুয়াল টু কি হয়ে যাবে ভাই? x কিউব না? তাহলে 1 ইকুয়াল টু যদি x কিউব হয়ে যায় তাহলে x কিউব মাইনাস 1, এই 1টা উপরে চলে গেল, -1 ইকুয়াল টু 0। এ বাবা, 1 মানে তো 1 কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাই পড়ছে না? এক একটা লাইন এক একটা জাদু। ফর্মুলা হলে কি হয়ে যাচ্ছে? x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। x মাইনাস 1 এই দুটোর গুণফল 0 মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 0, দুটোর গুণফল 0 মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 0। তাহলে x ইকুয়াল টু 1। তাহলে একটা ঘনমূল একের কত হয়ে গেল? 1। আর একটা ঘনমূল এটাকে আমরা যদি শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে দিই তাহলে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2 ইন্টু এ। তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ -3 বাই 2। রুট ওভার অফ -3 মানে বাচ্চো, রুট ওভার অফ -3 মানে কি? √3i বাই 2। দিস ইজ দি আদার্স টু রুটস ঘনমূল অফ 1। ঠিক আছে, এবার আমরা চলে আসবো তাহলে একের একটা ঘনমূল 1, এই x একের একটা ঘনমূল 1 আর দুটো ঘনমূল হচ্ছে -1 প্লাস মাইনাস √3i বাই প্লাস মাইনাস √3i বাই 2। ক্লিয়ার? তাহলে আমরা একের একটা ঘনমূল পেলাম, একের একটা ঘনমূল কি পেলাম? 1। আর দুটো ঘনমূল কি পেলাম? একটা হচ্ছে -1, প্লাস মাইনাসটাকে আমরা প্রথমে লিখতে পারি প্লাস √3i বাই 2, আর একটাকে লিখতে পারি -1 মাইনাস √3i বাই 2। ওকে, ক্লিয়ার? নেক্সট, এইবার চলে আসছি এই যে একটা থাক আর বাকি যে দুটো আছে এই দুটোকে আমি যদি এটাকে ওমেগা ধরি তাহলে এটা ওমেগা স্কয়ার, আর যদি এটাকে ওমেগা ধরি এটা ওমেগা স্কয়ার। তুমি কিন্তু বাড়িতে এটা করে দেখতে পারবে। আমি প্রথমটাকে যদি ওমেগা ধরি তাহলে দ্বিতীয়টা কি হবে? ওমেগা স্কয়ার। আর যদি দ্বিতীয়টাকে ওমেগা ধরি তাহলে প্রথমটা ওমেগা স্কয়ার। এটা ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করে দেখবে যে এটার স্কয়ার করলে এটা হয় অথবা এটার স্কয়ার করলে এটা হয়, দেখবে মিলে যাবে।
যে আমরা যেভাবে ধরেছি সেভাবে। তাহলে একের ঘনমূল তিনটি আমরা লিখে থাকি, একটা 1, একের ঘনমূল একটা 1 নিজেই, আর দুটো হচ্ছে একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। এই দুটো দিয়ে আমরা নোট বলে সংক্ষেপে লিখে নেব। এই দুটো দিয়ে আমাদের শর্ট দুটো ফর্মুলা হয়। প্রথমটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু 1, মানে ওমেগা কিউবের মান কত 1। কেন কি করে হয়? এই দেখো ওমেগা কিউব মানে তো ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার রে ভাই। তাহলে ওমেগা মানে এই -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কয়ার মানে এই -1 মাইনাস √3i/2। এই দুটোরে গুণ করে দাও তো কি হচ্ছে দেখো তো, -1 প্লাস √3i/2 ইন্টু -1 মাইনাস √3i/2 কত হচ্ছে দেখো তো বাচ্চো, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। তাহলে কত হয়ে যাচ্ছে -1 মাইনাস √3 স্কয়ার মানে 3i স্কয়ার বাই 4। তাহলে কত পেয়ে যাচ্ছি -1 i স্কয়ার মানে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 বাই 4 কত পেয়ে যাচ্ছ? -1 এর স্কয়ার মানে +1 হয়ে যাচ্ছে, সরি। তাহলে 1 + 3 মানে 4/4, 4/4 মানে 1। ওমেগা কিউব 1 হয়ে গেল না? ঠিক একই রকম ভাবে ক্যালকুলেশন করলে আমরা 2 নম্বর যে নোটটা পাবো সেটা হচ্ছে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এই দুটো নোট আমরা একের ঘনমূল থেকে এই দুটো নোট আমরা মুখস্থ করে ফেলবো। একটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু 1, একটা হচ্ছে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাও একই রকম ভাবে কিন্তু তোমরা করে জাস্টিফাই করে নিতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের কনসেপ্ট। আজকে আমরা মোটামুটি এই কনসেপ্টটুকু, অর্থাৎ জটিল রাশির যে কনসেপ্টটুকু আমাদের প্রধান লাগে, যে কনসেপ্টটুকু জানলে আমরা হোল চ্যাপ্টার সম্পর্কে একটা ডায়াগ্রাম আমাদের মধ্যে ড্র করে নিতে পারি, সেটা আমি করে দিলাম। নেক্সট আমরা পরবর্তী এক্সারসাইজের অঙ্ক যখন করাবো সেই সময় আমরা আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছড়িয়ে ছিটিয়ে থাকা 2-4টে কনসেপ্ট আমরা নিয়ে আলোচনা করব। তাহলে টোটাল ব্যাপারটা ক্লিয়ার। কমপ্লেক্স নাম্বার ইজ সিম্পল নাম্বার।